ইউনিভার্সিটি। তো আমি ডিসিশন নিলাম যে আমি ঢাকা কিংবা জাহাঙ্গীরনগরে পড়ব। এবং তখন আমি দু একবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভিজিট করেছি। আমার ওই পরিবেশটা খুব ভালো লাগতো, জাহাঙ্গীরনগরের যে ওভারঅল গাছপালা। তখন মনে হতো যে না, আমি জাহাঙ্গীরনগরে পড়ব। তারপর যখন ভর্তি পরীক্ষা দিলাম, আমি দু জায়গাতেই আমি টিকে গেলাম। এবং তখন অন্য সবাই আমাকে বলল যে যখন ঢাকাতে চান্স পেয়েছো তখন ঢাকাতে পড়াই ভালো। সো আই অ্যাকচুয়ালি টুক দি ডিসিশন টু স্টাডি ফার্মেসি ইন ঢাকা ইউনিভার্সিটি। সেটাই আমার ফার্মেসিতে পড়ার কাহিনী। জি, ফার্মেসি বলতে আমরা যতটুকু বাইরের মানুষ আমাদের এখন জানে যে ফার্মেসি বলতেই হচ্ছে ওষুধের দোকান। ওষুধের দোকান, জি। আপনার মুখ থেকে একটু শুনি যে ফার্মেসি আসলে কি এবং ফার্মেসি পড়তে গেলে আসলে কি কি প্রয়োজন হয়। আসলে ফার্মেসি যারা পড়ে তারা পরবর্তীতে ফার্মাসিস্ট হয়, এবং ফার্মাসিস্টকে বলা হচ্ছে ড্রাগ এক্সপার্ট, জি, মেডিসিন এক্সপার্ট। অর্থাৎ একটা ওষুধ তৈরি করতে কিভাবে র মেটেরিয়াল বা কোন জায়গা থেকে র মেটেরিয়াল প্রকিউর করতে হবে সেখান থেকে শুরু করে এটার ফর্মুলেশন, ম্যানুফ্যাকচারিং, কোয়ালিটি কন্ট্রোল, ডিস্ট্রিবিউশন, মার্কেটিং, এই সবগুলোই ফার্মেসি বিষয়ের অন্তর্ভুক্ত। জি, একজন ফার্মাসিস্টের আমি যতটুকু জানি ফিজিওলজি সবই পড়তে হয়। জি, ফিজিওলজি পড়তে হয়, ফার্মাকোলজি পড়তে হয়, ফার্মাসিউটিক্যাল টেকনোলজি পড়তে হয়, হুইচ ইজ দি কোর সাবজেক্ট অফ ফার্মেসি। কারণ ওষুধ তৈরি বা ম্যানুফ্যাকচারিংয়ের জন্য যে টেকনোলজিটা আমাদের বেশি জানতে হবে সেটা ফার্মাসিউটিক্যাল টেকনোলজি। তারপর ওষুধ কোথায় প্রয়োগ করা হচ্ছে, ওষুধ কোনো প্রাণী বা মানুষ ব্যবহার করছে, তো মানুষের দেহে, প্রাণীর দেহে ওষুধটা কিভাবে কাজ করবে, তার এফেক্ট কিভাবে পাওয়া যাবে, তার টক্সিসিটি কিংবা অ্যাডভার্স এফেক্ট হলে সেটা কিভাবে নিরূপণ করা যাবে। তো এই সমস্ত বিষয়গুলো রিলেটেড। এবং ফিজিওলজি না জানলে বিভিন্ন সিস্টেমে ওষুধটা কিভাবে কাজ করবে, কোথায় কাজ করবে, সেই বিষয়গুলো ক্লিয়ারলি আমরা বলতে পারবো না। অবশ্যই ড্রাগ অ্যাকশন বোঝার জন্য আমাদের আরেকটা সাবজেক্ট যেটা ফার্মাকোলজি, সেটা বেশি ইম্পর্টেন্ট। সো আমাদের একটা pharmacy is an integrated subject. So a lot of courses from different branches have been added together, and the pharmacy curriculum has been developed. জি, আপনি তো ফার্মেসিতে একটা আশা নিয়ে ভর্তি হলেন, তারপর কি হলো আমরা বিস্তারিত শুনবো, কিন্তু আমাদের মাছরাঙা সংবাদ জানবার সময় হয়েছে। মাছরাঙা সংবাদ জেনে আসি। জি দর্শক, মাছরাঙা সংবাদ জানতে আমরা যাচ্ছি নিউজ স্টুডিওতে। সেখানে আছে সাবরিনা। সাবরিনা, শুভ সকাল। শুভ সকাল দর্শক, মাছরাঙা সংবাদ নিয়ে এসে আমরা আবারও ফিরে এলাম ম্যারেজ প্লাস রাঙা সকালে। আজকে প্রথম ঘন্টা আমরা আছি গবেষক এবং শিক্ষক ডক্টর হাসান মাহমুদ রেজার সাথে। কথা হচ্ছিল ফার্মেসি নিয়ে, এবং দুই ফার্মাসিস্টের কথা আর কি একজন সাধারণ মানুষ হিসেবে আমি খুব একটা বুঝতে পারছিলাম না। যাই হোক, আপনার গল্প শুনি, আপনার ব্যক্তিগত কথা। আপনি যখন ফার্মেসি নিয়ে পড়াশোনা শেষ করলেন, তারপরে কি চাকরিতে চলে যান নাকি পিএইচডিতে? আমি তখনও পর্যন্ত আমার মাস্টার্স কমপ্লিট হয়নি, তো সেটা আর একটা ঘটনা, সেটাও একটু বলি। যে আমার বন্ধুরা, আমি থিসিস গ্রুপে ছিলাম। যারা নন থিসিস ছিল তাদের লেখাপড়া শেষ হয়ে গেল এবং যথারীতি তারা বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউ দিচ্ছে। আচ্ছা, তো ওদের সাথে আমি একটা ইন্টারভিউতে গেলাম। তখনও আমার রেজাল্ট হয়নি এবং আমার শেষও হয়নি, বাট আমি যেহেতু বিফর্ম কমপ্লিট করেছি, সো আমি এলিজিবল টু সিট ফর দি এক্সামিনেশন। তো বেক্সিমকোতে পরীক্ষা দিলাম। তখন বেক্সিমকো একটা টপ র্যাঙ্কিং একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এবং সবার একটা ইচ্ছে যে একটা বড় কোম্পানিতে সবাই জব করবে। আমি পরীক্ষা দিলাম, শুরুটা যদি ভালো হয়, শিওর, সে থেকেই। তারপর বেক্সিমকো তখন ধানমন্ডি প্রথম তাদের মার্কেটিং একটা অফিস করলো। এই অফিসটা ওদের বেলায় নতুন, বা আমাদের দেশেই অনেকটা নতুন টাইপের একটা অফিস। তো সবাই দেখতো যে এখানে জব করবে। পরীক্ষা দিলাম এবং পরীক্ষায় আমি উত্তীর্ণ হলাম। তো আমার যখন ইন্টারভিউ হচ্ছে তখন আমি বললাম যে আমি এখন জয়েন করতে পারছি না। তো সেই সময় যারা আমার ইন্টারভিউ নিলেন তারা বললেন যে ঠিক আছে, তুমি যখন তোমার লেখাপড়া শেষ হবে তখন তুমি এসে আমাদের সাথে কাজ করো। তো আমি বললাম যে সেটা কিন্তু অনেক লম্বা সময় হতে পারে। বললো হোক, আমরা তোমাদের জন্য এই জায়গাটা ওপেন থাকবে, সো তুমি এসে জয়েন করো। এবং আমি থিসিস আসলে জমা দেওয়ার আগেই, আমি যখন কাজ শেষ করে ফেললাম তখন আমি কোম্পানিতে জয়েন করলাম। তারপর থিসিস কমপ্লিট করলাম
রেজাল্ট পাবলিশ হওয়ার কিছুদিন পর অবশ্য আমি আর সেখানে কাজ করি নাই, কারণ দ্যাট ইজ নট মাই কাপ অফ টি। জি স্যার, আপনার পিএইচডি বিষয় কি ছিল? এটা ব্রড সেন্সে এটা আমি কাজ করেছি এমব্রায়োনিক আই ডেভেলপমেন্টের উপর। আচ্ছা, তো এটা প্রিসাইসলি যদি একটু সহজ করে বলি তাহলে এভাবে বলা যায় যে ভ্রূণাবস্থায় যখন কোনো প্রাণী বিকাশ লাভ করে তখন চোখও একটা অঙ্গ যার বিকাশ হবে, এবং সেই ক্ষেত্রে চোখের লেন্স তৈরিতে যে সমস্ত মেজর প্রোটিনস মেজর রোল প্লে করে সেগুলো নিয়েই মূলত আমি কাজ করি। এবং আমি আমার গবেষণায় দেখাতে পেরেছিলাম যে এরকম দুটো মেজর প্রোটিন যাদের ফাংশন যদি আমরা ইনঅ্যাক্টিভ করে ফেলি তাহলে ভ্রূণাবস্থায় চোখ তৈরি হবে না, অর্থাৎ অন্ধ হয়ে ওই প্রাণীটা জন্ম নেবে। এবং এই বিভিন্ন মেজর প্রোটিনের ভিতরে যে ইন্টার রিলেশন, যেটাকে আমরা বলছি জেনেটিক কাসকেড, এই জেনেটিক কাসকেডটা আমি এস্টাবলিশ করি। এবং আমি আমার এক্সপেরিমেন্টে আমি ব্যবহার করেছিলাম চিকেন এমব্রয়ো। So that was very nice and new experience for me, and finally I was very happy যে আমি আমার রিসার্চ থেকে ভালো কিছু বের করে আনতে পেরেছিলাম, যেটা পরবর্তীতে কোনো ডিজিজের সাথে অ্যাড করা যায় কিনা সেটা আমি ভাবছিলাম। কিন্তু গবেষণার ক্ষেত্রে তো অনেক স্তর রয়েছে, অনেক ধাপ রয়েছে, অনেক সাবজেক্ট রয়েছে, চোখ কেন? চোখ কেন এটা আসলে অনেকটা বাই ডিফল্ট হয়ে গেছে এটা বলা যেতে পারে। অন্য অঙ্গ নিয়ে বা অন্য ডিজিজ নিয়ে আমি কাজ করতে পারতাম, কিন্তু আমি যখন বাংলাদেশ থেকে জাপান সরকারের মনোবসী স্কলারশিপ নিয়ে যখন জাপান যাই তখন একটা ল্যাবরেটরি আমাকে আই নিড টু ফাইন্ড আউট, এবং আমার তখন থেকে ইচ্ছে যে আমি মলিকুলার বায়োলজি এই রিলেটেড কাজ করব, কারণ আমি জানতে চাই যে সেলুলার লেভেলে আসলে কি ঘটনাগুলো ঘটছে। তো সেই হিসেবে আমি ওই ল্যাবরেটরিটা ফাইন্ড আউট করি। ওখানে আমার মূলত ইচ্ছে ছিল যে আমি মলিকুলার বায়োলজি নিয়েই কাজ করব, কিন্তু আমার যে সুপারভাইজার মানে হি ইজ পায়োনিয়ার ইন ডেভেলপমেন্টাল বায়োলজি। সো ডেভেলপমেন্টাল বায়োলজির কাজ করতে গেলে মলিকুলার টেকনিক্সগুলো ইউজ করতে হয়। সো দ্যাট ওয়াজ এ গ্রেট চান্স ফর মি টু লার্ন বোথ ডেভেলপমেন্টাল বায়োলজি অ্যাজ ওয়েল অ্যাজ মলিকুলার বায়োলজি। সো পরবর্তীতে আমাকে ডেভেলপমেন্টাল বায়োলজিটা আরও বেশি আকৃষ্ট করে, এবং দ্যাট ওয়াজ ভেরি বেসিক সায়েন্স। বেসিক সায়েন্স যদি আমি শিখতে পারি, অর্থাৎ আমি যদি একটা নর্মাল সেলকে ডিফাইন করতে জানি তাহলে অ্যাবনর্মাল হলে সেই চেঞ্জেসগুলো আমি ধরতে পারবো, এবং সেই ক্ষেত্রে কেন অ্যাবনর্মাল হয়েছে, কোনো প্রোটিন ফাংশন ঠিকমতো করছে না কিংবা কোনো প্রোটিনের ফাংশন বেড়ে গেছে বা কমে গেছে, যেটি হোক না কেন এটি আমি বুঝতে পারি এবং বা বুঝতে পারবো, সেরকম একটা ধারণা নিয়ে আমার এই ধরনের লেখাপড়া। তো পরবর্তীতে আই ওয়াজ লুকিং ফর অ্যানাদার অপরচুনিটি যে এই বেসিক সায়েন্সটাকে কিভাবে আই ক্যান মেক কানেকশন উইথ সাম অ্যাপ্লাইড সায়েন্স, যেটা আমি পরবর্তীতে পেয়েছিলাম অবশ্য। কত বছর লেগেছিল স্যার এই গবেষণায়? আমি জাপানে দীর্ঘ 9 বছর কাজ করি, এবং এই 9 বছরের পুরো সময়টাই আমি চোখের লেন্স রিলেটেড এই প্রোটিনগুলোর ফাংশন ডিটারমিনেশন করি, এবং সেখান থেকে আমার বেশ কিছু পাবলিকেশনস হয়েছে যেগুলো মোটামুটি রেপুটেড ওয়ার্ল্ড ক্লাস জার্নালে পাবলিশড হয়েছে। জি, গবেষণা করতে করতেই কি আমি যেটা শুরুতে বলছিলাম আপনার সম্পর্কে, জাপানে আপনি শিক্ষকতাও করেছেন? জি জি জি। ঠিক গবেষণা করতে করতেই নাকি গবেষণা শেষে? এটা মূলত গবেষণা শেষে। আসলে আমার ইচ্ছেই ছিল যে আমি আমার ক্যারিয়ারটা করব শিক্ষকতায়। তো রিসার্চ আমার একটা প্যাশন হয়ে গেল পরবর্তীতে, যে এটা না করে আমার ভালো লাগতো না। এবং আমি জাপানে যখন ল্যাবরেটরিতে কাজ করতাম, কাজ করতে করতে রাত 11টা 12টা 1টা পর্যন্ত বেজে গেছে, আমি কাজ করছি, এই কাজে আমার কখনো ক্লান্তি আসতো না। সো আই ওয়াজ ভেরি মাচ প্যাশনেট ফর রিসার্চ, এবং যে জিনিসটা আমার মধ্যে সবসময় ছিল যে আগেই বলেছিলাম যে আমি কর্পোরেট ওয়ার্ল্ড ছেড়ে চলে গেছিলাম খুলনা ইউনিভার্সিটিতে অ্যাজ এ টিচার, কিছুদিন কাজও করেছিলাম সেখানে। তো ওই যে একটা ইচ্ছে যে আমি টিচিংয়ে যাব, রিসার্চ এবং টিচিং এ দুটোই আসলে ভেরি মাচ রিলেটেড। একজন শিক্ষকের যদি রিসার্চ নলেজ থাকে তাহলে তার টিচিংটা সে অনেক বেশি এফিশিয়েন্টলি করতে পারে, অ্যান্ড দ্যাট হেল্পস দি স্টুডেন্ট
ইন এ ব্রডার ওয়ে। বর্তমানে কি নিয়ে আপনি গবেষণা করছেন? বর্তমানে যাওয়ার আগে আমি একটু পিছনে যাব। জি অবশ্যই। পরবর্তীতে যেটা বলেছিলাম যে বেসিক সায়েন্সকে আমি অ্যাপ্লাইডের সাথে যে লিঙ্ক করার জন্য একটা অপরচুনিটি খুঁজছিলাম, দ্যাট আই গট। অ্যান্ড আমি সিঙ্গাপুর আই রিসার্চ ইনস্টিটিউটে কাজ করি বছর দুয়েকের মতো। সেখানে আমি স্টেম সেল এবং টিস্যু ইঞ্জিনিয়ারিং এই দুটো ব্যবহার করি, এবং সেখানে আমি নতুন একটা প্রোডাক্ট বের করার চেষ্টা করি। আর সেটা হচ্ছে যে আমরা জানি যে এখন কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন করে অনেক অন্ধ ব্যক্তির দৃষ্টি ফেরানো সম্ভব। তো ইন দ্যাট কেস অ্যাকচুয়ালি উই নিড টু ডিপেন্ড অন ক্যাডাভেরিক আইজ, অর্থাৎ কোনো লোক মারা গেলে সেখান থেকে আমি কর্নিয়াটা নিয়ে আসব এবং ট্রান্সপ্লান্ট করব। তো এই যে ডিপেন্ডেন্সি, এটাকে আমি আমাদের আইডিয়াটা হলো যে এই ডিপেন্ডেন্সিটা থেকে বেরিয়ে আসা সম্ভব কিনা। তো ওই সময় ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের একজন সায়েন্টিস্ট, সে আম্বিলিক্যাল কর্ড থেকে একটা সেল আইসোলেট করে। আমি ওই সেলটা একটা এলাবোরেট ক্যারেক্টারাইজেশন করি এবং ওই সেলটাকে আমি কনভার্ট করি কর্নিয়া টাইপ সেলে। পরবর্তীতে ল্যাবরেটরিতে এই কর্নিয়া সেলকে টিস্যু ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একটা আর্টিফিশিয়াল সেল শিট তৈরি করি, যেটা কর্নিয়ার একটা সাবস্টিটিউট হিসেবে কাজ করবে। এবং এই সাবস্টিটিউটটা আমি একটা র্যাবিট মডেলে গ্রাফট করি, অর্থাৎ র্যাবিটের কর্নিয়াটাকে ফেলে দিই এবং সেখানে সেই কর্নিয়াটাকে আমি যেটা আর্টিফিশিয়াল টিস্যু তৈরি করলাম এক্স্যাক্টলি সেটা ওখানে গ্রাফট করি। এবং পরবর্তীতে এদেরকে ফলো আপ করে মোটামুটি আমি যে রেজাল্ট পেয়েছি তাতে ইট ইজ ভেরি মাচ এনকারেজিং যে এই সেলগুলা চোখের কর্নিয়া টাইপ সেলে কমপ্লিটলি কনভার্ট হতে পারে এবং আমার মনে হয় চোখের স্বাভাবিক কাজকর্ম বা কর্নিয়ার যে কাজ, সেই কাজটি এই সেল দিয়ে করা সম্ভব। সো দ্যাট ওয়াজ মাই দি লেটেস্ট পার্ট। কিন্তু এই কাজটা আরও কিছু করা দরকার, আরও কিছু অ্যানিম্যাল স্টাডি করে এটা হয়তো সামনে কোনো একটা সময়ে আমরা মানুষের উপর এটা প্রয়োগ করার চেষ্টা করতে পারি। এবং আমাদের দেশে প্রচুর অন্ধ আছে কিন্তু, এবং যাদের কর্নিয়া ট্রান্সপ্লান্টেশনেই দৃষ্টি ফেরানো সম্ভব। এবং এই সমস্ত কাজগুলা আমরা যদি আমাদের দেশে করতে পারি তাহলে দিস উইল বি এ গ্রেট হেল্প ফর এ লট অফ ব্লাইন্ডস। স্যার, অনেক গবেষণা নিয়ে আরও কথা বলার আছে, আমরা বলবো কিন্তু ছোট্ট বিরতির পর। শিওর। দর্শক, আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল, একটু পর আমরা আবারও ফিরছি। বিরতির পর আবারও চলে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। আজ আমি রুম্মান এবং জিয়ন আছি, এবং আমাদের সঙ্গে প্রথম ঘন্টায় আছেন গবেষক এবং শিক্ষক ডক্টর হাসান মাহমুদ রেজা। স্যার, গবেষণা নিয়ে শুনছিলাম আপনার গবেষণা, এবং বিরতির আগে আমার একটু প্রশ্ন ছিল, বর্তমানে কি নিয়ে গবেষণা করছেন? হ্যাঁ, বর্তমানে আমি যে কাজগুলো শিখে এসেছি সেগুলো করার চেষ্টা করছি। এখনো পর্যন্ত কমপ্লিটলি আমি তার মধ্যে ঢুকতে পারিনি। আই এম ট্রাইং টু ডেভেলপ দি সেটিংস ফর দ্যাট। তবে এখন কিছু কার্ডিয়াক কিংবা অন্যান্য ডিজিজ মডেল নিয়ে কাজ করছি। আমি র্যাটস এবং মাইসকে কিছু ডিজিজ মডেলে কনভার্ট করছি আমরা, এবং সেখানে বিভিন্ন প্ল্যান্ট এক্সট্র্যাক্ট অ্যাপ্লাই করে তার ফার্মাকোলজিক্যাল ইফেক্টগুলো টেস্ট করছি। এখান থেকে নতুন ড্রাগ ডিসকভারি হওয়ার পসিবিলিটি থাকে। এছাড়া ফার্মাসিউটিক্যাল ডোজেস ফর্মস আমরা জানি, ট্যাবলেট, ক্যাপসুল, সাসপেনশন, এই ফর্মুলেশনগুলোকে আরও একটু ডেভেলপ করার জন্য ট্রাই করছি। পাশাপাশি কিছু জেনেটিক্স এর উপর কাজ করছি, যে কোনো কোনো ওষুধ একজন মানুষের উপর কাজ করে আরেকজন মানুষের উপর কাজ করছে না, এটার পেছনে কেন করছে না? তো একটা আনসার হচ্ছে যে পলিমরফিজম। তো জেনেটিক সাটল ভ্যারিয়েশন থাকার কারণে এই ধরনের ঘটনা ঘটে। তো এই পলিমরফিজমের উপর আমার এক টিম কাজ করছে। আমরা যদি স্যার এটা জেনে যাই তাহলে প্রায় প্রত্যেক ডিজিজেরই কিন্তু আমরা জানতে পারবো যে কেন হচ্ছে না, কেন কাজ হচ্ছে না, কেন হবে, কি দিলে হবে। জি, এবং ভেরি স্পেসিফিক ড্রাগ প্রেসক্রিপশনের একটা অপরচুনিটি থাকবে। মূলত ফার্মাসিস্ট কিন্তু আমাদের দেশে যেটা নাই সেটা হচ্ছে যে ডাক্তারের সাথে ফার্মাসিস্ট সবসময় কাজ করে, কারণ একজন ডাক্তার
ডিজিজ ডায়াগনোসিসের ব্যাপারে অনেক বেশি এক্সপার্ট, কিন্তু ড্রাগ সিলেকশনের ব্যাপারে ফার্মাসিস্ট মোর এক্সপার্ট। স্যার, আমাদের দেশে যে ফার্মেসি নিয়ে কথা হচ্ছে তার বর্তমান অবস্থা কি এবং এটিকে আপনি কিভাবে দেখেন, যে ভবিষ্যতে আপনি কিভাবে দেখছেন? ফরচুনেটলি অর আনফরচুনেটলি বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট খুব বেশি গ্রো করেছে এবং আমাদের ফার্মাসিস্টরা ইন্ডাস্ট্রির টোটাল গ্রোথে এবং ডেভেলপমেন্টে খুব সিগনিফিক্যান্ট রোল প্লে করছে, দ্যাট ইজ ভেরি গুড। পাশাপাশি আমাদের যেহেতু এখন অনেক ইউনিভার্সিটি থেকে ফার্মাসিস্ট বের হচ্ছে প্রত্যেক বছর, আমার মনে হয় যে কমিউনিটি ফার্মেসি এবং হসপিটাল ফার্মেসি, যেখানে ফার্মাসিস্টদের অনেক কিছু করার সুযোগ আছে, ওই জায়গাটা আমাদের এক্সপ্লোর করতে হবে এবং এটা যদি এক্সপ্লোরড হয় তাহলে বাংলাদেশে অনেক ফার্মাসিস্ট এখনো কাজ করার সুযোগ পাবে এবং আমাদের পাবলিক হেলথ অনেক বেশি বেনিফিটেড হবে। কমিউনিটি ফার্মাসিস্ট বলতে স্যার আপনি কি হসপিটালে কাজের কথা বলছেন? না, হসপিটাল ফার্মাসিস্ট উইল ওয়ার্ক ইন দ্য হসপিটাল। কমিউনিটি ফার্মেসি কনসেপ্টটা এরকম যে একটা লোকালিটিতে যারা থাকছে তাদের হেলথ বা তাদের ড্রাগ রিলেটেড যে পরামর্শগুলো, সেটা ওইখানে একটা কমিউনিটি ফার্মেসি থাকবে, সেখানে সবাই যাবে এবং সেখান থেকে এগুলো ওরা পেতে পারে, ফার্মাসিস্টের কাছ থেকেই তারা ইনফরমেশন পাবে। রাইট, কারণ আসলে কোনো ড্রাগ ফার্মাসিস্ট ছাড়া ডিসপেন্স হওয়ার কথা না, কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত আমরা এটা এস্টাবলিশ করতে পারিনি। এটা করতে পারলে ড্রাগের এই যে ব্যবহার, সঠিক ব্যবহারটা আমরা নিশ্চিত করতে পারতাম। জি স্যার, এখন আপনি শিক্ষকতা করছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। জি জি। আপনি বলছিলেন যে আপনি 8 বছর জাপানেও আপনি শিক্ষকতা করেছেন, সেখানে অনেক বেশি সুযোগ ছিল, অনেক আপনার ক্যারিয়ার ক্ষেত্রে অনেক আরো ভালো কিছু হয়তো হতে পারত। সেসব হাতছানি ছেড়ে দেশের মাটিতে আবার ফিরে আসবার পেছনে কি কি কারণ কাজ করেছিল? এই প্রশ্নটা খুব কমন, আমাকে অনেকেই করে, আর এর উত্তর খুব সহজ, যে দেশে কাজ করব, দেশের জন্য করব। মূলত এটাই আমার একমাত্র